তলের মধ্যে লম্ব প্রতিক্রিয়া বল এবং আহ ঘর্ষণ বলটা কিভাবে আছে, এবং এই কনসেপ্টটার গুরুত্ব পরবর্তীতে আমরা দেখব। সো ফার্স্ট অফ অল আমি এখানে একটা তল কনসিডার করলাম। এই তলে আহ একটা বস্তু আছে। সো এই হচ্ছে বস্তু, বস্তুটা হচ্ছে নিচের এই তলে আছে। এখন এই বস্তুর উপর কি কি বল কার্যকর এবং কিভাবে সেই বলগুলা আছে সেটা আমরা ফোর্সের অ্যানালাইসিস করব। সো এই যে ভূমিটা, ভূমিটা হচ্ছে এই বস্তুটার উপরে একটা বল দেয়। সেই বলটাকে আমরা বলি, আমি সম্পূর্ণ বইয়ের মতো করে এখানে নোটেশন গুলো ইউজ করব, নতুন কোনো কিছু এখানে ইউজ করব না। এই ডিরেকশনে হচ্ছে আর কাজ করতেছে। এখন বস্তুকে যদি আমরা ডান দিকে বাহ্যিক বল দেই, তাহলে তার এই তলের সাথে বস্তুর যেই তলের আপেক্ষিক গতিটাকে কমানোর জন্য বিপরীত দিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, ফ্রিকশন ফোর্স। ওকে, সো আমি ফ্রিকশন ফোর্সটাকে এই সবুজ চিহ্ন দিয়ে দেখাচ্ছি, সেটা সারফেস বরাবর। ঠিক আছে, এখন আর ও এফ, এই যে ফ্রিকশন ফোর্স এবং আর, এই দুইটা কিন্তু কখন উৎপন্ন হয়? যখন কোনো তলের সাথে তার বস্তুর সংস্পর্শ আসে। তার মানে আর ও এফ এর উৎপত্তি যখন বস্তু ও তলের সংস্পর্শে থাকে। সংস্পর্শে না থাকলে এফ থাকবে না এবং আর থাকবে না, এট দ্য সেম টাইম দুইটাই থাকবে না। এখন আমরা আহ, এই এই দুইটা জিনিসই আসলে তলের সাথে রিলেটেড বল, এবং ফ্রিকশন ফোর্স এবং আমাদের যে অবিলম্বিক প্রতিক্রিয়া আর, এদের কিন্তু ফিক্সড কোনো ইকুয়েশন নাই। ঠিক আছে, আমাদের শুধুমাত্র ফিক্সড ইকুয়েশন আছে বাহ্যিক বলের, যেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাচ্ছি। কিন্তু আমাদের কিন্তু এই টান বলের কোনো ইকুয়েশন নাই, অবিলম্বিক প্রতিক্রিয়ার কোনো স্পেসিফিক ইকুয়েশন নাই, ফ্রিকশন ফোর্সেরও কিন্তু স্পেসিফিক ইকুয়েশন নাই। বাট বস্তুর গতি বিবেচনায় আমরা ফ্রিকশন ফোর্সকে আলাদা করে তখন ডিফারেন্ট কেসে, ডিফারেন্ট সিনারিওতে ফ্রিকশন ফোর্সকে আমরা অ্যানালাইসিস করে থাকি। সো জেনারেলি স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণের কোনো ধরনের ইকুয়েশন নাই। এটাই হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। এখন যেটা আছে স্ট্যাটিক ফ্রিকশনের ইকুয়েশন, সেটা আমরা শর্ত সাপেক্ষে ইউজ করতে পারি লিমিটিং কেস বিবেচনা করে। আর এবং এফ, এটা হচ্ছে তলের সাথে বস্তুর সংস্পর্শে তৈরি হয়। এখন এই দুইটা বলের একটা লব্ধি বল আছে, এবং এই লব্ধি বলটা কোন দিকে ক্রিয়াশীল? এই লব্ধি বলটা হচ্ছে ঠিক এই বরাবর ক্রিয়াশীল, এবং আমি সেই লব্ধি বলটাকে সি দ্বারা নির্দেশ করতেছি। সো আমি প্রত্যেকটা বলের নাম লিখি। এটা আমাদের আর ভেক্টর দেওয়া উচিত, এটা এফ ভেক্টর। আর ভেক্টর হচ্ছে তলের লম্ব প্রতিক্রিয়া বল বা অভিলম্বিক অভিলম্বিক বল বা প্রতিক্রিয়া বল। অভিলম্বিক প্রতিক্রিয়া বল কথাটা ইউজ করা যেতে পারে, তবে শুধু প্রতিক্রিয়া বল ইউজ করাটা একটা কনফিউজিং সিচুয়েশন তৈরি হবে। এবং এফ হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল। ঠিক আছে, এফ হচ্ছে এখানে ঘর্ষণ বল। আর সি হচ্ছে লব্ধি স্পর্শ বল, লব্ধি স্পর্শ বল। সি এর পরিচয় হচ্ছে লব্ধি স্পর্শ বল। এখন সেটা কার উপর কাজ করতেছে? বস্তুর মধ্যে। ঠিক আছে, তাহলে বস্তুর মধ্যে যদি কাজ করে, আমরা ভেক্টরের লব্ধির নির্ণয়ের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি সি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর প্লাস এফ ভেক্টর। ঠিক আছে, সি ভেক্টর, সি ভেক্টরটা কি? লব্ধি স্পর্শ বল, বা তুমি বলতে পারো স্পর্শ বল। স্পর্শ বল হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলের লব্ধি, সোজা কথা। সো আমাদের ঘর্ষণ বলের যেই সংজ্ঞা, মানে মূল যে সংজ্ঞা, আমরা সবসময় ঘর্ষণ বল বললে কি বলি? আমরা ঘর্ষণ বলের সংজ্ঞা দেই হচ্ছে যে গতির বিপরীতে যেই বল কাজ করে এবং আপেক্ষিক গতিকে কমানোর ট্রাই করে বা প্রতিহত করার ট্রাই করে। না, এটা কোনো ঘর্ষণ বলের সংজ্ঞা না, এটা হচ্ছে ঘর্ষণ বলের প্রপার্টি, বৈশিষ্ট্য। কিন্তু ঘর্ষণ বলের যেই সংজ্ঞা, প্রপার সংজ্ঞা হচ্ছে স্পর্শক বলের আনুভূমিক উপাংশ, স্পর্শক বলের আনুভূমিক উপাংশ। সো আর
আর যেটা, এই আর হচ্ছে স্পর্শক বলের লম্ব উপাংশ। ঠিক আছে? স্পর্শক বলের কারণেই কিন্তু এই দুইটা বলের উৎপত্তি হয়। এখন আমি যদি এই স্পর্শক বল বিবেচনা করি, এখানে স্পর্শক বল বিবেচনা করি যে আমার স্পর্শক বল এই বরাবর আছে সি, এবং এই সি এই বরাবর যদি থাকে, তাহলে আমি এদের উপাংশে বিভাজন করি, তাহলে এই হচ্ছে আমার থিটা। তাহলে উলম্ব বরাবর সি কস থিটা, আনুভূমিক বরাবর সি সাইন থিটা। আমরা বলতে পারি যে সি কস থিটা এবং সি সাইন থিটা হচ্ছে তাদের উপাংশ। তাহলে সি কস থিটা এর নামই হচ্ছে আর, অবিলম্বিক প্রতিক্রিয়া, এবং সি সাইন থিটা এর নামটাই কি, ফ্রিকশন। বুঝাইতে পারছি কিভাবে আমাদের ফ্রিকশন এবং আর এর মানে গাণিতিক ভাবে এবং ফিজিক্যাল মিনিংটা আমরা বুঝতে পারি। এখন অনেকে এখানে কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে তো বস্তুর তল আছে, যেটা আবার পৃথিবীর উপরে বল দিচ্ছে। ইয়েস, কারেক্ট, আছে। সেটাও আমরা এখানে এখন দেখতে পারি। তাহলে এখানে আমরা নেক্সট পেজে আমি আলোচনা করি যে বস্তুর তল, বস্তুর তল পৃথিবীকে, পৃথিবীকে কি দিচ্ছে, বল প্রয়োগ করতেছে বস্তুর তল কিন্তু। ঠিক আছে? আর তাইলে এটা কি, বস্তু পৃথিবীর উপর অভিলম্বিক প্রতিক্রিয়া দিতেছে। ঠিক আছে? যেটা পৃথিবী বস্তুর উপর অভিলম্বিক প্রতিক্রিয়ার বল আর কি, মানে বিপরীত বল আমরা বলতে পারি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এখন বস্তুর তল পৃথিবীকে কি ঘর্ষণ বল দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে, গতির কারণে। ঠিক আছে? আমরা যদি বস্তুকে রেফারেন্স ফ্রেম বিবেচনা করি, মানে বস্তুর উপর যদি বাহ্যিক বল আহ এই দিকে প্রয়োগের কারণে ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করতেছে, ঘর্ষণ বল বস্তুর মধ্যে এই দিকে ক্রিয়া করতেছে এই বাহ্যিক বলের কারণে। একইভাবে আমরা বস্তুকে স্থির ধরে যদি পৃথিবীকে গতিশীল বিবেচনা করি, তখন ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করবে, তখন ঘর্ষণ বল এই ডান দিকে ক্রিয়া করবে। ঠিক আছে? তার মানে এই যে দুইটা ঘর্ষণ বল এফ, এবং এই এফ একটা আরেকটার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। আমি এটাকে এফ অ্যান্ড এফ ড্যাশ দিলাম, আর এটাকে আর ড্যাশ দিলাম, আর এইটাকে হচ্ছে আর দিলাম। সো আমি এখানে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার পাচ্ছি, আর ও আর ড্যাশ, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, আর এফ ও এফ ড্যাশ, অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। ঠিক আছে? আর বাহ্যিক বলেরও কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আছে। ঠিক আছে? ধরো বাহ্যিক বল যে টানতেছে, আমি যদি বলি যে এজেন্ট, ওকে? সো বাহ্যিক বলের ব্যাপারটাও আমি এখানে আলোচনা করে ফেলি যে বস্তুর এই বিন্দুতে, এই বিন্দুতে বাহ্যিক বল টানতেছে, মানে এখান থেকে এজেন্ট বাহির থেকে টানতেছে। তাহলে এজেন্ট অন অবজেক্ট, বস্তু তো এজেন্টকে ভিতরের দিকে টানতেছে, তাহলে এইটা হবে এফ ড্যাশ দিচ্ছে এখানে, অবজেক্ট অন এজেন্ট। ঠিক আছে? এই এই জিনিসটা আমাদেরকে এখানে মানে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বা নিউটনের থার্ড ল প্রত্যেকটা বলের জন্য যে খাটে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা অনেক কিছুতে নিউটনের থার্ড ল ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি না, এবং ক্রিয়ার প্রতিক্রিয়া ভুলভাবে বের করে থাকি। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এখানে কার্যকর বলগুলা দুইটা বস্তু, যেমন আমাদের যে গিভেন অবজেক্টটা আছে, যে অবজেক্টের গতি নিয়ে আমাদের এখানে আলোচনার বিষয়, ওই অবজেক্টের উপর কি কি বল কার্যকর আছে, এবং আরেকটা বস্তু যেটা হচ্ছে আমাদের পৃথিবী বা ভূপৃষ্ঠ, সেখানে বলগুলো কিভাবে কার্যকর আছে এবং অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার কিভাবে আছে, সেই জিনিসগুলো আমরা দেখেছি। এখন আমরা দেখবো যে ভূমির ভূমির উপর কার্যকর বলের দ্বারা সৃষ্ট স্পর্শক বল। তো এখন দেখো ভূমির উপর কার্যকর বল দ্বারা যে আমার এখানে স্পর্শক বল বা স্পর্শ বল বা কন্টাক্ট ফোর্স তৈরি হবে, সেটা দেখি যে পৃথিবীর উপরে এই বস্তুর পৃষ্ঠ থেকে লম্ব প্রতিক্রিয়া বল আর আর ড্যাশ, আর ড্যাশ, আর ভূমির পৃষ্ঠ এবং বস্তুর পৃষ্ঠের দ্বারা যে ঘর্ষণ বল, সেটা ডান দিকে এফ ড্যাশ দ্বারা দেখালাম। তাহলে এই দুইটা বলের লব্ধি কি হবে, এই বরাবর হবে সি ড্যাশ। সো এখন দেখো এইখানে সি ড্যাশের কথা আমরা বললাম, তাহলে সি ড্যাশ ভেক্টর ইজ ইকুয়াল টু এফ ড্যাশ ভেক্টর প্লাস আর ড্যাশ ভেক্টর। ওকে? এটা হচ্ছে পৃথিবীর উপর কার্যকর স্পর্শ বল।
বুঝাতে পারছি? এখন আমরা এদের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ারটা একটু দেখবো। ওকে? সো এখন মানে স্পর্শ বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। সো স্পর্শ বলের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার আমরা যেভাবে দেখি সেটা হচ্ছে যে বস্তুর উপর স্পর্শ বল যদি এদিকে হয় তাহলে ভূমির উপর স্পর্শ বল এই বরাবর হবে। দ্যাটস ইট। সো এটা আমরা প্রিভিয়াসলি এটাকে বলছিলাম সি ভেক্টর। তাহলে সি ভেক্টর হচ্ছে আর ভেক্টর প্লাস এফ ভেক্টর, আর সি ড্যাশ ভেক্টর হচ্ছে আর ড্যাশ ভেক্টর প্লাস এফ ড্যাশ ভেক্টর। সরি, এখানে এফ ড্যাশটা হবে না, এটা এফ ভেক্টর হবে। সো এফ ড্যাশ ভেক্টর। ওকে, সো আমরা বুঝতে পারছি তাহলে এগুলো হচ্ছে একটা আরেকটার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তাহলে এটা কাজ করতেছে বস্তুর উপর, আর এটা কাজ করতেছে তল বা পৃথিবীর উপর। তাহলে এই জায়গায় দেখি আমরা যে তাদের অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার গুলো কি, এই যে এরা একটা আরেকটার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। আমি এ আর লিখলাম অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, এইটা একটা আরেকটার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হচ্ছে আর এবং আর ড্যাশ একটা আরেকটার অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। এট দ্য সেম টাইম এফ ও এফ ড্যাশ, এফ ও এফ ড্যাশ অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। সো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে তলের মধ্যেও মানে বস্তুর মধ্যে স্পর্শ বল, লব্ধি স্পর্শ বল কিভাবে কাজ করতেছে, এবং তলের মধ্যেও লব্ধি স্পর্শ বল কিভাবে কাজ করতেছে। এই জিনিসটা আমাদের বইগুলোতে ভালোভাবে বলা নাই, বা বেশিরভাগ বই আসলে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে না, কিন্তু আমাদের যে ফিজিক্সের অন্যান্য ইভেন্ট বা অন্যান্য ঘটনা বা ফেনোমেনা গুলো এক্সপ্লেন করতে হলে এই থিওরির প্রয়োজনীয়তা অনেক বেশি। ওকে, সো এই থিওরিটিক্যাল নলেজ গুলার যদি আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার না থাকি তাহলে অনেক কিছু আমরা এক্সপ্লেন করতে পারবো না ইজিলি। সো আশা করি তোমরা যারা ভিডিওটা দেখবা বুঝতে পারছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা কোনো কিছু নিয়ে যদি কনফিউশন তৈরি হয়, এবং কাইন্ডলি ভিডিওটা দুই একবার দেখলে আশা করি জিনিসগুলা সঠিকভাবে বুঝতে পারবা।